আমরা 3 টায়ারে আন্দোলন করছি, আপনারা দেখেছেন। আমরা আলোচনার মাধ্যমে কারিগরি দপ্তরকে বোঝানোর চেষ্টা করছি যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাটা সঠিক নিয়ম মেনে সঠিক পথে চালান, ন্যায্য দাবি আপনারা পূরণ করে দিন। আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি কারিগরি দপ্তরের এক শ্রেণীর আধিকারিকদের হঠকারী সিদ্ধান্ত, অনৈতিক কাজ, একরকম মোস্তানি সুলভ আচার আচরণ, শিক্ষক প্রশিক্ষকদের সম্মান না দেওয়া, শ্রেণীকক্ষে পাঠরত ছাত্রছাত্রীদের বিষয়ে উদাসীন, তার বিরুদ্ধে আমরা তীব্র লড়াইতে নেমেছি। আরেকদিকে আমরা দেখেছি যে একাধিক অনৈতিক কাজের সঙ্গে কারিগরি দপ্তর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যুক্ত থাকার ফলে আমাদের বাধ্য করেছে মহামান্য আদালতের দ্বারস্থ হতে। আমরা ন্যায় বিচার চাইছি। 2005 সাল কারিগরি দপ্তর 7 অ্যাক্ট আইন অনুযায়ী এটা চালু হয়, স্ট্যাটুটরি বডি। এর অনেকগুলো নিয়মকানুন চালু হয়েছে। এখানে যেমন একদিকে বোর্ড গঠন হয়েছে, কমিটি গঠন হয়েছে, ভিটিসিতে কীভাবে পঠন পাঠন করানো হবে, কারা পড়াবে, তেমনি কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে, ডিসিপ্লিনগুলো, যেহেতু একটা কারিগরি শিক্ষা ব্যবস্থা, সেটাও কিন্তু নির্ধারণ করা হয়। তাতে আমরা দেখেছি দশম উত্তীর্ণ বিভাগ, অষ্টম উত্তীর্ণ বিভাগে মোট 5টি ডিসিপ্লিন নিয়ে পড়ানো হচ্ছে। ইটি, বিসি, হোম সায়েন্স, এগ্রিকালচার এবং প্যারামেডিক্যাল। 2008 সালে পর্যালোচনা বই থেকে কাউন্সিল এটাকে সংশোধন করে, তার অ্যাক্টের মধ্যে আলোচনা হয়, তার এক্সাম সেকশন এবং এডুকেশন সেকশনটা বহাল থাকে, অর্থাৎ সেই 5টি ডিসিপ্লিন আবার বহাল থাকে। 2013 সাল বিল নাম্বার 31 গোটা প্রক্রিয়াকরণটাকে একেবারে সমস্ত কিছুকে তুলে দিয়ে, দুটো কাউন্সিলকে একদম মার্জার করে দিয়ে এই নূতন সরকার পুরো তার ক্যাবিনেট পর্যায়ে, বিধানসভায় পর্যায়ে সমস্ত নিয়ম নীতি একেবারে সব কিছু জারি রেখে সমস্ত বিষয়গুলোকে একেবারে জায়গায় এনে তারা নূতন কাউন্সিল গঠন করেছে, যে কাউন্সিলের অধীনে আমরা কাজ করছি। কিন্তু সেখানেও আমরা লক্ষ্য করেছি যে কাউন্সিল কিভাবে চলবে, কারিগরি দপ্তর কিভাবে চলবে এবং কোন কোন বিষয়বস্তু এখানে পঠন পাঠন করানো হবে, তার মধ্যেও 5টি ডিসিপ্লিন একদম বহাল তবিয়তে আছে। সেখানে প্যারামেডিক্যালও আছে। আমরা লক্ষ্য করেছি 2005 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত 168 জিও তৈরি হওয়ার আগে পর্যন্ত কারিগরি দপ্তরে বিভিন্ন ভিটিসিতে মেডিকেল সাবজেক্টগুলো পঠন পাঠন চলছে, খুব সুনামের সঙ্গে, সফলতার সঙ্গে মেডিকেল কোর্সগুলো চলছে। তারপর 2023 সালে আমরা লক্ষ্য করেছি যে 168 জিও এনে আমাদের দপ্তর, মেডিকেল দপ্তর যৌথভাবে একটা মৌ স্বাক্ষর করে 15টি মেডিকেল কোর্সকে অ্যাপ্লিকেশন দিয়েছে, শর্ট টার্ম কোর্স। সেটাকে জোরপূর্বক আমাদের ভিটিসিতে নিয়ে এসে চালাতে হবে। তার জন্য কি করতে হবে, যারা এখন টিচাররা আছে তাদের ডিস্টার্ব করতে হবে, পঠন পাঠনটাকে বন্ধ করে দিতে হবে, হোল্ড করে দিতে হবে। আমি আমার এটাকে জোর করে এখানে চালাবো, কারণ কাউন্সিল, আমি যা বলবো সেটাই শেষ কথা। এবং কাউন্সিল এটা অনর মনোভাবে আজকে প্রায় 4-5 মাস হয়ে গেল সেটা হোল্ড করে রেখেছে রিনিউয়ালটা, এখনো মেডিকেল কোর্সগুলো চালু করছেন না। এই কাউন্সিল লক্ষ্য করছি ভিটিসি টিচারদের 21 বার ইন্সপেকশন করেছে। আমি যদি ইন্সপেকশনের ধারাগুলো বলি, শেষ ধারাটা হচ্ছে সরকারি গভর্নমেন্টের পলিটেকনিককে যুক্ত করে প্রিন্সিপালের দায়িত্বে কমিটি গঠন করে ভিটিসিতে গিয়ে সমস্ত কিছু সরজমিনে তদন্ত করে গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে, যেখান থেকে গভর্নমেন্ট ইনক্রিমেন্ট চালু করবে। আমি যদি এটা বলি জাস্ট, এবং আমরা লক্ষ্য করেছি 99% টিচারদের কোয়ালিফিকেশন ঠিক আছে বলেই জয়ন্তবাবু যখন এখানে চার্জে ছিলেন অধিকর্তা হিসাবে, তিনি সমস্ত ইনক্রিমেন্ট চালু করে দিয়েছিলেন। তাহলে কোয়ালিফিকেশন আর থাকছে না আমাদের চিন্তা ভাবনা।
শুধু তাই নয়, যদি আমি আপনাদের বলি একটা কথা, যে 2009 সালে যে 384 জিও লাস্ট যেটা বের করেছিলেন তৎকালীন কারিগরি দপ্তর, তার বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম হাইকোর্টে, তারপরে ব্যাপক আলোচনা পর্যালোচনা করে আমাদের সঙ্গে সেই জিওটাকে রিভাইজ করে সেখানে নতুন করে যে জিওটা দিয়েছিল, প্রপোজ করেছিল, যেটা তার একদম সর্বনিম্ন যে কোয়ালিফিকেশন বেঁধে দিয়েছিল যে একজন শিক্ষক প্রশিক্ষকের যদি এমইএস স্কিমে যদি দুটো কোর্স করা থাকে, দুটো কোর্স করা থাকে, সে যত ঘন্টাই হোক, তাহলে সে এখানে বৈধ শিক্ষক হিসাবে কাজ করবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ডকুমেন্টস এভিডেন্স আমাদের কাছে আছে এবং কাউন্সিলকে একাধিকবার জানিয়েছি। কাউন্সিল কি বলে শুনবেন? মানে হাস্যজনক আধিকারিকদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন চিহ্ন হচ্ছে। ওই জিওকার দেখে যখন দেখে নিচের কোনো সই নেই, বলে কি এটা সই নেই, ও নিজে একটা দেখাবে বলে এটা সই আছে। আপনি একটা কথা বলবেন বলে এটা তো দেখতে পাচ্ছি না, ও একটা কথা বলবেন এটাই ফাইনাল। এটা আধিকারিকরা করছেন, একজন আধিকারিক ওই পোস্টে থেকে আমি লক্ষ্য করছি দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, কোনো আধিকারিক আমি শুনেছি আমাদের প্রত্যেকটা জিওর মধ্যে ভেটো প্রয়োগ করে সমস্ত বিভ্রান্ত ছড়াচ্ছে কারিগরি দপ্তরে, যাতে আমরা কোনো রকম সুফল না পাই। কারণ কি? ইতিমধ্যে আপনাদের বলি, যে আলোচনাটা আপনারা শোনার জন্য ওদিকে আগ্রহে বসে আছেন, ইতিমধ্যে পিএফ এর সমস্যার সমাধান হয়ে গেছে, আমার কাছে খবর আছে। সরকারের মূল জায়গায় আমরা পেতে পারি, সরকারের মূল জায়গায় পে স্লিপ দেয়নি কেন? সরকার গভর্নমেন্ট অসন্তুষ্ট দপ্তরের উপরে। সরকারের মূল জায়গায় আমাদের ভাতার বিষয়টা বলছে 3998টা কি এরা পাবে? অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রশ্ন করেছে কারিগরি দপ্তরকে, ওটা কি ওরা অ্যাকচুয়ালি সত্যি ওরা আছে ওখানে? এটা আমাদের জানাচ্ছে না। কারিগরি দপ্তর কোনো নোটশিট দিচ্ছে না, জানাচ্ছে না, আমাদের আটকে রাখা হচ্ছে যাতে আমরা ওটা ঢুকতে না পারি। এবং আমি সর্বশেষ আপনাদের বলি যে আমাদের ভাতা কারিগরি দপ্তর প্রপোজাল করতেছে যে ভিক্ষা দাও, 2 টাকা বাড়াও, 3 টাকা করে বাড়াও, 4 টাকা করে বাড়াও। এক্ষুনি ওদের দিলে ওরা আমাদের ঘাড়ের উপর চেপে পড়বে, আমরা তাহলে দপ্তরই থাকবে না আর আগামী দিনে। এটা হচ্ছে আমাদের আধিকারিকদের একটা ম্যানিয়া তৈরি হয়ে গেছে। আমি লক্ষ্য করেছি খুব সংঘর্ষ আমাদের কাছে এসে তৈরি হয়ে গেছে। আজকে আমাদের পয়সালা করতে হবে, যেটা সরকারকে বিভ্রান্ত করছে প্রতিটি মুহূর্তেই। যেখানে আমি আপনাদের বলি যে এই কারিগরি দপ্তর কারা? ভুলে যাচ্ছে কারিগরি দপ্তর। 2-1 জন আধিকারিক এখনো ওখানে বসে আছেন 2006 সাল 8 সাল থেকে। আপনি ভুলে যাচ্ছেন যে এই কারিগরি দপ্তরের অনৈতিক কাজের তালিকা আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেব। এই কারিগরি দপ্তর কি করেছিল একটু জানার দরকার আছে। এই কারিগরি দপ্তর কাদেরকে পছন্দ করে? একজন শিক্ষক 6 জায়গায় কন্ট্রাকচুয়াল, 6 জায়গায় কন্ট্রাকচুয়াল, 10 বছর ধরে ভাতা দিয়েছে এই আধিকারিকরা। আমার কাছে প্রশ্ন আছে, এই ভাতাটা বন্টন হয়নি তো, ভাগাভাগি হয়নি তো? একটা শিক্ষক 6 জায়গা থেকে ভাতা তুলতে পারে কন্ট্রাকচুয়াল এন্ডে? কারিগরি দপ্তর বিচার করেনি। শেষে প্রাক্তন কারিগরি মন্ত্রী যিনি এটা হস্তক্ষেপ করেছিলেন, কেন আদালতে যাব, টাকাটা কি ফেরত হয়েছে? 10 বছরের টাকাটা কি এই আধিকারিকের ফেরা কি? এটা বিভিন্ন জায়গায় চলে গেছে পকেটস্থ, এটা আমরা বের করব এবার। এই কারিগরি দপ্তর মেশিন খুলে 40 জন টিচারের ডেজিগনেশন চেঞ্জ করেছে। মেশিন তো আমরা খুলতে পারি না, ডেজিগনেশন চেঞ্জ করার ক্ষমতা কার? কারা মেশিন অপারেট করে? আমরা দিয়েছি তথ্য সমান নাম সহ। এখনো আমার কাছে খবর আছে সবার ডেজিগনেশন কিন্তু চেঞ্জ করেনি, চাপে পড়ে 2-1 জনের ডেজিগনেশন চেঞ্জ করেছে, পার্ট টাইম করে দিয়েছে আবার, কিন্তু অনেকেরই কন্ট্রাকচুয়াল রয়ে গেছে। এই টিচারগুলো কোথায়? কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে ঘুরঘুর করছে। এই কারিগরি দপ্তর প্রায় আমরা 47 জন শিক্ষক সরকারি চাকরি করে, হয় বিডিও অফিসে, নাহলে পঞ্চায়েত অফিসে, তা নাহলে কোনো সরকারি দপ্তরে, না হলে কোনো কলেজে লেকচারার হয়ে কাজ করছে। এখনো পর্যন্ত একজন শিক্ষক প্রশিক্ষকের চাকরি যায়নি। বহাল তবিয়তে ভাতা দিয়ে যাচ্ছেন কারিগরি দপ্তর, আর বলছেন এই সংগঠনের বিরুদ্ধে তোমাকে শুধু লাগতে হবে দৈনন্দিন 2 বেলা। এদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে যেতে হবে, আর সব কাজের মধ্যে যদি তুমি একটা বিভ্রান্ত না করো তাহলে তোমার চাকরি কিন্তু থাকবে না, ওই ভাতাটা তুমি আর পাবে না। দাবি যদি মিটে যায়, যদি ওটা নিয়মের মধ্যে এসে যায়, তাহলে তোমাকে আমি চালাবো কি করে? এই কারিগরি দপ্তর। এই কারিগরি দপ্তর কি করেছে? 1000 ভিটিসিকে সম্পূর্ণ অবৈধভাবে নিয়ম কানুন না মেনে অনুমোদন দিয়েছে এবং সেখানে শিক্ষকদের খালি স্রোতের মধ্যে পাঠিয়ে দিয়েছে বিনা ইন্টারভিউতে। এই কারিগরি দপ্তর ধরা পড়ার পরে কি ভিটিসি গুলো বন্ধ হয়েছে?
বন্ধ হয়নি। সব বিটিসিগুলোকে নতুন সরকারকে ভুল বুঝিয়ে সব টুপি পরিয়ে কি সুন্দর নিজেরা সাজিয়ে গুজিয়ে ওগুলোকে আবার সব ওকে করে দিয়েছে। এই কারিগরি দপ্তর বিটিসিগুলোতে ফোন করে কি বলছে শুনবেন। এখন যখনই অবসরকালীন ভাতার টাকা দিচ্ছে না, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের টাকা দিচ্ছে না, যেটা ওনার পৈতৃক সম্পত্তি বোধহয়, ওনার কষ্ট হচ্ছে দিতে, বছর পর বছর খালি তালবাহানা কাগজের পাহাড় জমাচ্ছে আর খালি মিথ্যা কথা বলে যাচ্ছে। কিন্তু ভাতা দিয়েছে 3 লক্ষ টাকা। কাকে কাকে? বড় বড় কথা বলে কয়েকজন আধিকারিক, বসে বসে নিয়মের কথা বলে, নিয়মটা দেখিয়ে দেয় চোখ দিয়ে। কাউন্সিল কত কিছু করছে ডিবিডি নিয়ম কানুন মেনে। ভাতা দিয়েছে এমন একজনকে যার কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র একটি এমএ স্কিম করেছে, আর কোনো কোয়ালিফিকেশন নেই তার। তাকে বহাল তবিয়তে 3 লাখ টাকা ছেড়ে দিয়েছে কারিগরি দপ্তর, কারণ তার ডেজিগনেশন নেই, সেই জন্য সে পাবে। আর যার ডেজিগনেশন আছে সঠিক, সে পাবে না এই কারিগরি দপ্তর। কেন? সে অল বেঙ্গল করে, অথবা নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি করে, দালালি করে না, আন্দোলন করে, কোর্ট কেসে যাচ্ছে ন্যায় বিচারের জন্য। তাদের কিন্তু দেয়া যাবে না অবসরকালীন ভাতা, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট। এইটাই ফ্যাক্ট, ঘটনা। ভাতা দেওয়া হবে কাদের? যারা দালালি করছে, রাতের অন্ধকারে ফোন করে সমস্ত স্টিমগুলোকে অনৈতিকভাবে সমস্ত প্যাচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যারা পঞ্চায়েত দপ্তরে 23,000 টাকা বেতন তুলছে, এখান থেকে ভাতা নিচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টে যোগসাজ করে, তাদের সমস্ত কিছু অবসরকালীন ভাতা কিন্তু মিটে যাবে, অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটও হয়ে যাবে। কারণ খোঁজ খবর কারা করছে? দালালদের সঙ্গে আধিকারিকদের যোগসাজ। এরা কোন পক্ষে আছে? আন্দোলনকামীদের পক্ষে নয় তো। আন্দোলনকামীদের পক্ষে হলে ওরা কেউ পাবে না কোনো টাকা পয়সা। তীব্র প্রতিবাদে নামবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ। এই দুর্নীতির পাহাড়কে নিয়ে যাবে এইবার হাইকোর্টে, সুবিচার চাইবে। কারণ আপনি নিয়োগ বন্ধ করেছেন কেন? দুটো কোর্টের অর্ডারকে ভায়োলেট করে এখনো আপনি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেননি কেন? আপনি নিয়ম মেনে এখনো ছাত্রছাত্রীদের টুলস অ্যান্ড ইকুইপমেন্ট গত 2006 সালের পর থেকে আজকে দীর্ঘ 18 বছর শ্রেণীকক্ষে একটি পয়সাও টুলস অ্যান্ড ইকুইপমেন্ট দেননি কেন? আপনি মেডিকেলের কোর্সগুলোকে দিনের পর দিন এনএসকিউ লিস্টেড অ্যালায়েন্স করে আপনি সরকারি বিজ্ঞপ্তি জারি করে 592 আপনি বিজ্ঞপ্তি জারি করে এই কোর্সগুলো 2023 সাল 24 সালে চলবে। কোর্সগুলোর মধ্যে নামের তালিকায় মেডিকেল কিভাবে চলবে, তার ডিউরেশন কত, ঘন্টা কত, তার জন্য পরীক্ষা করেছেন, অ্যাসেসরকে সার্টিফিকেট দিয়েছেন, এনসিবিটি বলেন। আজকে কোন রহস্যগুলো বন্ধ হতে চলেছে? ওখানে ঘাপলাবাজি হয়নি তো? সেন্ট্রাল রাজ্যের দপ্তরের সঙ্গে কোনো ঘাপলাবাজি হয়নি তো? আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। আমরা আদালতে জাস্টিফাই করব মেডিকেল নিয়ে ওই কোর্সগুলোকে কেন বন্ধ করা হচ্ছে, কেন আপনি 168 জিও জোর করে চাপিয়ে দিয়ে আপনার দুর্নীতিকে ঢাকার জন্য ন্যায়সঙ্গত কোর্সগুলোকে বন্ধ করতে চাইছেন। আপনাকে আদালতে যেতে হবে। তৈরি হয়েছে মেডিকেল বিভাগ। আপনি 2-1টা স্কুলের হেডমাস্টারকে ধমকিয়ে চমকিয়ে মৌস্বাক্ষর করাচ্ছেন। আপনি জোর করে 500 টাকা জমা করিয়ে নতুন করে অ্যাপ্লিকেশন দেওয়ার চেষ্টা করছেন। পারবেন আপনি? বৃত্তিমূলক মঞ্চ, সংগ্রামী মঞ্চের সাথে আপনি এই লড়াইতে জিততে পারবেন আদালতে। দেখা হবে আপনার সঙ্গে আদালতে আমাদের, কারণ অনেক অত্যাচার করেছেন আমাদের সঙ্গে। আপনি আমাদের ভিক্ষা দিতে চাইছেন? আমাদের আজকে 18 বছর কাজ করার পরে 3998 জিও দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি। আমাদের অধিকার 2021 সালে বলবৎ হয়েছে। 3998 দিয়ে রাজ্য সরকার প্রত্যেকের ইমপ্লিমেন্ট করছে। এখন আমরা হতে পারছি না আপনাদের অসহযোগিতার জন্য। আমরা 3998 কে মর্যাদা দিয়ে, আমরা 1091 জিওতে আমাদেরকে মান্যতা দিয়ে ওখানে আমরা বলছি আমাদের নেওয়ার জন্য, আমরা বলছি আমাদের পোস্ট ক্রিয়েশন করার জন্য, আমরা বলছি আমাদের ইপিএফ চালু করার জন্য, আমরা বলছি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল এখানে নেই ভোকেশনালে। আপনি আর এই কথা বলবেন না গুনাক করে। আপনি তখন কি করছেন? আমাদের সোসাইটির দালালদের একত্রিত করে, যাদের সঙ্গে ভোকেশনাল সমাজের একটা লোকও নেই, তাদেরকে কাউন্সিলে দিনের পর দিন ডেকে মিটিং করে আপনারা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের সমস্ত কর্মসূচিটাকে বিরোধিতা করার জন্য, এখানে বিভ্রান্ত চালানোর জন্য আপনারা বলছেন তোমাদের 2000 টাকা ভাতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। 2000 টাকা 19 বছর পরে আমরা 3998 প্রবেশ করার পরে এখন 2000 টাকা ভাতা নেব? কখনোই না। আমরা নেব বেতন। আমরা আর কিচ্ছু মানব না।
আমাদের পে স্লিপ এখনই চাই, ইপিএফ এখনই অনলাইনে চালু করে দিতে হবে। আপনি এখনো বলছেন যে ওটা রেডি হচ্ছে, আর কত বছর লাগবে রেডি হতে? এই রেডিমেডি গল্প আর ভিত্তিমূলক সংগ্রহ মঞ্চ শুনবে না, রেডিমেডি হয়ে গেছে কাজ। আপনাকে আরেকবার বলে দিচ্ছি খালি, যে দুর্নীতির পাহাড় আমাদের হাতে আছে, আমরা চাইছি না যে আপনাদের জন্য একটা সরকার গভীরভাবে এখানে জড়িয়ে পড়ে আপনাদের ভুলের জন্য। হয়তো সরকার অনেক কিছুই জানে না যে দুর্নীতি আপনারা করেছেন এখানে বসে, সেইগুলো যদি আমরা এইবার আদালতের দ্বারস্থ হই, তার সমস্ত রেসপন্সিবিলিটি আপনাদের থাকবে। তাই অবিলম্বে যদি আমাদের 10 দফা দাবির মধ্যে সরকার যে দাবিগুলো মেটাতে চেয়েছে বা যেগুলো ছেড়ে দিয়েছিল সরকার, সেগুলো যদি আপনাদের দ্রুত না মিটিয়ে দেন, ওই ভাষা ভাষা গল্প নয়, 65 হচ্ছে, দেখছি, দেখা হচ্ছে, এগুলো বন্ধ করুন। এই রেডিও এগুলো বন্ধ করুন, এগুলো আমরা শুনতে রাজি নই। আমরা দেখতে চাই জিওটা। কারণ 5 লক্ষ টাকা অবসরকালীন ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সারা রাজ্যে সব দপ্তরে ইমপ্লিমেন্ট করে দিলেন, আর আপনি ঘুমাচ্ছেন। আপনি বলছেন ইওনো নাম্বারের জন্য পাঠিয়েছি। বাহা বাহা, কি সাংঘাতিক আধিকারিক! ইওনো নাম্বারের জন্য পাঠিয়ে যাবে, ওটা আসছে, ওটা হেলিকপ্টারে আসবে না, প্লেনে আসবে না, কোন দেশ থেকে আসবে আমি জানি না। কোন দেশে কোন আমলারা বসে ওই ইওনো নাম্বার তৈরি করে আমাদের ফিনান্সকে দেবে, তারপর আপনাকে দেবে, আপনি তারপর আমাদের হয়তো এখানে অনেকেরই চুলদাড়ি পেকে গিয়ে অবসরকালীন হতো, তাদেরকে চলে যেতে হবে অবসরকালীনে, তারপর হয়তো ইওনো নাম্বার আসবে। কি কথা বলছেন! বোনাস দিলেন, 78 জনকে বোনাস দেননি। মানে কারিগরি দপ্তর সব ভালো কাজ করছে, কারিগরি দপ্তর অনৈতিক কাজ করলেও বাবা কে বলছে, তুমি এত বড় সাহস তোমার, কারিগরি দপ্তরের বিরুদ্ধে তুমি বলছো? 78 জনকে ভাতা দিলেন না। গল্প কি শোনাচ্ছে আমি জানি না, আমাদের মধ্যে অনেকে বিভ্রান্ত গল্প করে, আমার কাছে খুব সংঘর্ষ হয় এই জন্য ফাঁস্যজনক গল্প কেন করে। বলে কারিগরি দপ্তরের নাকি টাকা ঘাটতি পড়েছে। আরে কি সাংঘাতিক কথা! 78 জনের টাকার অভাব গভর্নমেন্টের কাছে? শুনবো গভর্নমেন্টের কাছে আমরা? আপনার ভুলের জন্য, আপনার লিস্টের জন্য, আপনার অপদার্থতার জন্য ওই 78 জন আমাদের সহকর্মী বোনাস পায়নি, সংখ্যালঘুরা। আপনি গল্প দিচ্ছেন আপনার টাকার অভাব পড়েছে 78 জনের? কাউন্সিলের ফান্ডেই পড়ে থাকে 200 জনের লোকের টাকা দেওয়ার জন্য। আপনি এই গল্প করে পুরো ভোকেশনাল সমাজটাকে বিষিয়ে দিয়েছেন। যে নৈশ প্রহরীরা, আপনি এতদিন বললেন যে নৈশ প্রহরীরা নাকি সঠিক নিয়মে নিয়োগ হয়নি। আমাদের যেই শীর্ষ আধিকারিকে আপনার কাছে গেছে, আপনি গল্পটা করে দিয়েছেন কি এই নৈশ প্রহরী কিছু বলবে না, ওটা ঠিকঠাক নেই, ঠিকঠাক নেই। আচ্ছা, হঠাৎ IOSMS পোর্টালে আপনার এই শুভবুদ্ধি কোন পয়েন্ট থেকে আসলো যে আপনি ওদেরকে হঠাৎ আবার এক্সটার্নাল স্টাফের মর্যাদা দিয়ে দিলেন? আসলে আপনি ভয় পেয়েছেন আদালতকে না, আপনার কাছে ফাইলগুলো গেছে, আপনি সমন পেয়েছেন, আপনি বুঝতে পেরেছেন আমার এই ঢপবাজিটা আর মিথ্যাচারটা বেশি দিন আর চলবে না, এটা বেশি দিন চলবে না, কারণ আইনের দ্বারস্থ হয়েছে। ওরা বুঝতে পেরেছে কোন জায়গায় ঘা দিতে হবে। এখন আপনার রাতারাতি ওরা এক্সটার্নাল স্টাফ হয়ে গেল। তাহলে ওরা যখন রাতারাতি এক্সটার্নাল স্টাফ হয়ে গেল আপনার ISMS পোর্টালে গিয়ে, তাহলে আপনি কেন বলেছিলেন আমাদের শীর্ষ নেতৃত্বকে যে আপনি নৈশ প্রহরীদের নিয়ে কিছু বলবেন না, ওর মধ্যে গলদ আছে? আপনি শুধু গলদ খুঁজে বেড়াচ্ছেন আর ওখানে ভেতরে লিখছেন ভয়ে যে ওরা এক্সটার্নাল স্টাফ। এইবার আপনাকে ওই স্টাফ যে লিখেছেন যেখানে ISMS পোর্টালে, ওটা দিয়ে আদালতে মুভমেন্ট হবে। আপনি বুঝতে পারবেন যে একটা রোজ সমাজকে 16 ঘন্টা কাজ করিয়ে তাদের উপর অত্যাচার করে 2000 টাকা ভাতা ধরিয়ে তাদেরকে দিয়ে অত্যাচার করছেন রাত্রে এবং দিনে। এইচএমদের ফোন করে বলছেন যা খুশি তাই করে যাও। আপনি আমার সামনে গল্প করছেন একজন এইচএম নাকি 5 জন নৈশ প্রহরী নিয়োগ করতে পারে। বাপ রে বাপ, ওই জন্যই 1000 ভিটিসি অনৈতিকভাবে নিয়োগ হয়ে গেল? মানে এই কথা বলা যাবে না। আপনি নিজেই অনৈতিক কাজগুলো করার জন্য প্রতিনিয়ত প্রধান শিক্ষকদের উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। পারবেন তো শেষ রক্ষা করতে? মেডিকেল হোল্ড খোলেননি, বারবার বলার পর ন্যায়সঙ্গত দলিল দেওয়ার পরও খোলেননি, ন্যায়সঙ্গত জিও সাবমিট করার পরও ঘুমিয়ে আছেন। যখনই আমরা স্মারকলিপি নিয়ে যাচ্ছি তখন খুব ব্যস্ত। মিটিং, অনির্দিষ্টকালের মিটিং। যদি আমাদের প্রতিনিধি ওখানে বসে থাকতো 5টা বন্ধ, তাহলেও মিটিং ভাঙবে না। কাউন্সিলের মিটিং এর কি তৎপরতা! মানুষের জন্য বসেছেন ওখানে,
সার্ভিসটা দিতে বলেছে, এখানে পাঠরত ছাত্রছাত্রী আর শিক্ষক প্রশিক্ষকদের জন্য সার্ভিস দিতে বলেছে আপনাদেরকে। দেখা করা আপনাদের নীতি নৈতিকতার মধ্যে পড়ে। নিয়ম মেনে মেল করে যখন কোনো মঞ্চ আপনার সঙ্গে দেখা করতে চাইছে, কোর্টের মাধ্যমে যারা আছে এখন ন্যায়সঙ্গত আন্দোলন করছে, তাদের প্রতিনিধির সঙ্গে দেখা করছেন না, নানা রকম অজুহাত খাড়া করছেন, এই সমস্ত তথ্য কিন্তু আদালতে যাবে। আপনারা মনে করবেন না যে আপনারাই যা কিছু বলবেন সবটাই আমরা মেনে নেব। হ্যাঁ, আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা শুধরানো, আমাদের শুধরিয়ে দেবেন, এটা আপনাদের কাজ এবং কর্তব্য। যদি আমাদের কাজের মধ্যে কোনো গাফিলতি থাকে সেটা শুধরানোর দায়িত্ব আমাদের। কেন কোয়ালিফিকেশনের কথা বলছেন? 30 কোটি টাকা খরচা করে 6475 জন শিক্ষক প্রশিক্ষককে এনসিবিটি ট্রেনিং দিয়েছেন আপনারাই, কারিগরি দপ্তর থেকে ঘটা করে বিজ্ঞপ্তি জারি করে, এবং আপনি কতদিন, প্রায় 4 মাস ধরে সেই ট্রেনিং হয়েছে, যার সর্ববৃহৎ ট্রেনিং কারিগরি দপ্তরের আন্ডারে। তারা যখন ট্রেনিং প্রাপ্ত হয়ে সার্টিফিকেট পেয়ে গেছে, আজ কেন কোয়ালিফিকেশন কথা বলছেন? আবার আপনি ট্রেনিং দেবেন, আপনি সার্টিফিকেশন করাবেন, ন্যাশনাল সার্টিফিকেট পাবে, আপনি আবার 2 দিন পরে বলবেন তোমার কোয়ালিফিকেশনটা দেখি তো। আপনি শুধু দেখতেই থাকবেন কোয়ালিফিকেশন। আমি যদি তর্কের কাতিলে বলি, আমরা চোখে দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমাদের কোয়ালিফিকেশন নিয়ে কোর্টে এখনো কোনো মুভমেন্টে একটা কথা বেরোয়নি যে শিক্ষকদের কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্ন চিহ্ন আছে, কিন্তু আপনাদের কোনো না কোনো আধিকারিকদের কোয়ালিফিকেশন নিয়ে, তার যোগ্যতা নিয়ে, তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আদালতে কিন্তু প্রশ্ন চিহ্ন হয়েছে। আমরা সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগছে না আপনাদের? অনিয়ম, সমস্ত অনিয়ম আপনাদের দ্বারাই হচ্ছে। তারপরেও আপনাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি প্রতিটা মুহূর্তেই। তাই আজকে আপনাদের আমি পরিষ্কার জানাতে চাই, ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চ আর সব কিছু মেনে নেবে না। কারণ ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চ গঠন করা হয়েছে পশ্চিমবাংলায় ভিটিসিগুলোতে কর্মরত শিক্ষক প্রশিক্ষক নৈশপরি নোডাল স্টাফদের নিয়ে। ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন সমস্ত পাঠরত ছাত্রছাত্রীরা। জব ফেয়ার করছেন, হ্যাঁ, জব ফেয়ারের একটা কথা বলছেন। জব ফেয়ারটা হবে কিসের মধ্যে? আমরা প্রথম থেকেই বলেছি আমরা রাজ্যের অধীনে আছি, এটা রাজ্যের ফান্ডে চলা ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা। আর আপনি কাজ দেবেন প্রাইভেট সেক্টরে, কোথায়? ন্যাশনালে গিয়ে, দিল্লিতে, অন্ধ্রপ্রদেশে। সমস্ত মানুষ হারিয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, দুর্নীতি হয়ে যাচ্ছে চাকরি বাকরি নিয়ে। আপনি কিসের দায়িত্ব নিয়ে বলছেন যে কাজ দিচ্ছেন? আপনি কেন রাজ্য সরকারের অধীনে চলা বিভিন্ন সেক্টরে আমাদের ছাত্রছাত্রীরা কাজ পাবে না সেই কর্মসংস্থানের ব্যবস্থা করছেন না কেন? কেন বুঝলো কি জব ফেয়ারের কথা বলা হচ্ছে? এই জব ফেয়ার আমরা বিশ্বাসী নই, যেখানে সিকিউরিটি নেই। একটা মানুষ যদি ব্যাঙ্গালোরে চলে যায়, একটা মেয়ে, তার নিরাপত্তার দায়িত্ব কে দেবে? 10,000 টাকা, তার সিকিউরিটি কি? আপনারা কি সিকিউরিটি দিতে পারছেন? বহু লোক তো চাকরি পেয়েছিল, সব চাকরি চলে যাচ্ছে কেন? এরকম কোথা থেকে আসবে? লেটার জমা দেবে, সমস্ত আমাদের ছাত্রছাত্রী অসহায় তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে যাবে। এই ধরনের জব ফেয়ার আমরা প্রথম থেকেই বলেছি যে এই জব ফেয়ারের মধ্যে সঠিক দিশা আমরা দেখতে পাচ্ছি না। সঠিক জব ফেয়ার করার জন্য আপনাদের কাছে বারবার আবেদন করছি। তাই ভোকেশনাল সমাজকে নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে প্রতিটা মুহূর্তেই। আমরা তাই আজকে আমাদের সমস্ত ভোকেশনাল সমাজের কাছে আবেদন করছি, আমরা 2000 টাকা ভাতা বৃদ্ধি চাইছি না, আমরা চাইছি পে স্কেল, আমরা চাই 3998কে মান্যতা দিয়ে আমাদের এই 19 বছর ধরে চলা বৃত্তিমূলক সমাজকে পোস্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে আমাদের শিক্ষক প্রশিক্ষক এই অনুমোদিত পদ, যেখানে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বিভাজন থাকবে না বা নেইও। এখন যে বলছে সে ভোকেশনাল সম্বন্ধে কিছু বোঝে না, তাকে বলবো বোঝার জন্য আপনি একজন সিনিয়র মেম্বার হিসাবে আপনি আমার কাছে একবার দেখা করবেন, যাতে আপনার ভালো হবে, মঙ্গল হবে, অন্যায় হবে না। আর কিছু কিছু তো দালাল আবার দেখি এখন সোশ্যাল মিডিয়ায় লিখছে আমাদের শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আপনি জানলেন কি করে যে আমাদের শিক্ষকদের যোগ্যতা নেই? আপনি কি তার বাড়িতে গেছিলেন? আপনি দেখেছেন না যে আপনাকে ডেকে নিয়ে আধিকারিকরা বলল? তার মানে কি সব আধিকারিকদের হয়ে দালালি করছেন? আপনি নিজের সোসাইটির বিরুদ্ধে বুকে ছুরি মারছেন। কিছু কিছু তো দেখছি সোশ্যাল মিডিয়াতে গালিগালাজ করছে। এরা কি করে ভোকেশনাল শিক্ষক হয়ে আপনাদের কাছে এই ধরনের কথা বলতে পারে? ঐক্যবদ্ধ হয়ে যান সবাই। এই অল্প গুটি কয়েক মানুষকে আমি আগের ভিডিওতেও বলেছি, এদেরকে সরিয়ে রেখে দিয়ে গোটা সমাজ কারিগরি দপ্তরের সামনে জুন মাসে যে আন্দোলনের লড়াইয়ের ডাক দিয়েছে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ,
আজকে যেটা দেখেছেন আমাদের সংগঠন শুভাশিসদের সংগঠন, শুভাশিসরা আজকে ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, আমাদের সঙ্গে মিলিত হয়েছে। তাদের প্রয়াসে আমরা অভিনন্দন, তাদের ব্যবহারে আমরা মুগ্ধ। তারাও নানানভাবে আমাদের সহযোগিতা করছেন, শারীরিক, মানসিক, আর্থিকভাবে। আমরাও আমাদের অল বেঙ্গল ভোকেশনাল টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে নিয়ম মেনে এই ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চকে আমরা যথেষ্ট সহযোগিতা করছি। কিন্তু আমরা তৈরি হয়ে গেছি আবার আদালতের ঘণ্টা বাজছে আমাদের সামনে, কারণ আমাদের প্রতি অত্যাচারটা এত বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মেডিকেল নিয়ে আমাদের এত বেশি অপমান করেছে। আমরা এর একটা শেষ সুরক্ষা এবং শেষ করতে চাইছি আমরা এটা মহামান্য আদালতের দ্বারস্থ হয়ে। 19 বছর কাজ করার পর আপনি মেডিকেল টিচারদের আপনি কি করছেন? ছেলেবেলি খেলছেন বসে বসে, স্মারকলিপি দিচ্ছি দেখছেন, আর কোনো ফয়সালা করছেন না। সিওকে আমরা এইবার লাস্ট 16 তারিখে একটা স্মারকলিপি দিয়েছি। তারপর আমার কাছে খবর আছে চঞ্চল বাবুকে দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে ফোন করানো হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশনটা কি আছে, আবার কোয়ালিফিকেশন। মানে সব সময় যখনই ভোকেশনাল শিক্ষকরা ন্যায় পথে নামবে তখনই বলবে কোয়ালিফিকেশনটা আপনার কি আছে। কোয়ালিফিকেশন দেখা যায় ফোনে, উড়ো ফোনে। এইবার যারা উড়ো ফোনে কোনো বিদ্যালয়ে আনঅফিসিয়ালি এবং উইদাউট নোটিফিকেশন ছাড়া, জিও ছাড়া যদি কোয়ালিফিকেশন দেখে তাদের বিরুদ্ধেও মামলা হবে, স্পেসিফিকভাবে মামলা হবে রেকর্ডিং করে। এবার সব রেকর্ডিং করা হবে, প্রত্যেককে বলা হবে যিনি ফোন করবে কাউন্সিল থেকে তার রেকর্ডিং করা হবে। এবং আমাদের কাছে একটা বড় খবর আছে, এটা ভোকেশনাল সমাজকে জানানোর দরকার আছে। আমাদের মধ্যে বিভাজন আনার জন্য আমার কাছে খবর আছে যে আমাদের একটা অংশের ভাতা বৃদ্ধি করার চেষ্টা করছে, কোনো একটা অংশের ভাতা বৃদ্ধি করার চেষ্টা করছে। হয়তো কারিগরি দপ্তরে যারা আছে তাদেরকে খুশি করতে পারলে আমাদের অত্যাচারটা বাড়াতে পারবে, তাই তাদেরকে খুশি করার জন্য, তাদের ভাতা বৃদ্ধি করার জন্য একটা প্রয়াস নেওয়া হচ্ছে। আমরা খবর পাচ্ছি, আমরা সাবধান করে দিচ্ছি ভোকেশনাল সমাজের মধ্যে প্রত্যেকে যারা যুক্ত আছে সকলের সমানভাবে সম্মান না দিয়ে যদি কোনো একটা অংশের ভাতা বৃদ্ধি করা হয় তার চ্যালেঞ্জ চলে যাবে আদালতে। সেটা আমি আধিকারিকদের সাবধান হওয়ার জন্য বলছি। সুপারিশটা যেন সঠিকভাবে হয়। 65 বছরের 5 লক্ষ টাকার এখনো অবসরকালী ভাতাটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইউনো নাম্বার নিয়ে এসে কিন্তু কোনো প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি না। ওই জন্য আমরা দেখা করব না। যখনই দেখবো মামলাকারীরা এসছে, যখনই দেখবো আন্দোলনকারীরা এসছে, একটা নতুন কথা বলে দেবো কি দেখা করব না। শুনেছেন পার্সোনাল হেডে কিভাবে আদালতে যেতে হয় দেখা করানোর জন্য? দিনের পর দিন দেখা করবেন না, তারপর দেখা করাবো আমরা। দেখা করতে আপনাকে হবে, কারণ আমরা এখানে উড়ে এসে জুড়ে বসিনি, আমরা নিয়ম মেনে এখানে কাজ করছি। আপনি সব অনিয়ম করেছেন, আমরা নিয়ম মেনে এখনো কাজ করছি। তর্কের খাতিলে বলছি, আপনি কিচ্ছু দেননি শ্রেণীকক্ষে, তারপরও টিচাররা পকেটের পয়সা খরচা করে মালপত্র কিনে নিয়ে এসে আপনার ভোকেশনাল সমাজকে বাঁচিয়ে রেখেছে। তাই তো বৃত্তিমূলক 1 নম্বর স্থান পেয়েছে। এটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন বলেই তো আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকেও ধমক খাচ্ছেন। বুঝতে পেরেছে যে ভোকেশনাল সমাজের সঙ্গে অনেক ধরনের অত্যাচার করা হচ্ছে। সময় এসেছে এবার নবান্ন বুঝে পড়া করতে হবে আমাদের। সমস্ত এই দুর্নীতির পাহাড়, এই লেখাগুলো সব নবান্নে পাঠাবো, এবার নানান জায়গায় পাঠাবো আমরা, সমস্ত জায়গায় এবার ওপেন করে দেবো আমরা আপনাদের এই সমস্ত কৃতকর্ম। কারণ এক পক্ষ চলতে পারে না, এক পক্ষ বারবার লড়াই করবে আর অত্যাচার করবে, আরেক পক্ষ মাথা চোখ বুজে সব সহ্য করে যাবে, এটা হতে পারে না। আপনি আমার পাশে কাজ করবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আপনি আমার ডেভেলপমেন্ট করবেন, আমি আপনাকে পরামর্শ দেবো। টোটাল আপনার জন্য আমি সমস্ত রকম কাজ করব বা পরিশ্রম করতে রাজি। কিন্তু আপনি আমাকে শুধু ঠকাবেন, আমার বেলায় সরকারকে ভুল বোঝাবেন। এক আধিকারিক তো বলছে প্রধান শিক্ষককে নাকি আমাদের নাকি 21 সালের জিওর মধ্যে নাকি ভাষাগত ত্রুটি আছে। মানে আপনি এত সংঘাত, মানে আপনি দিনের বেলা ওখানে বসে কোনো নিজস্ব কাজ করেন না, শুধু কাজ করেন ভোকেশনাল সমাজকে কোন কোন জায়গা দিয়ে বাস দেওয়া যাবে সেই তথ্যগুলো কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে। আর আপনাদেরই আন্ডারে, আপনাদেরই কলিগ, কোনো যোগ্যতা না থাকলেও তার অবসরকালীন ভাতা পেমেন্ট হয়ে গেছে। এইটা কোথায় কোথায় যায় আপনারা এবার টের পাবেন। এই পেমেন্টটা দিয়ে আমরা দাবি করব আদালতে যে তাহলে কি যোগ্যতা এখানে কোনো প্রশ্ন? এই যোগ্যতা দেখিয়ে, ভয় দেখিয়ে বছরের পর বছর আটকে রাখা যায় অবসরকালীন ভাতা এবং অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট? তাই আমি শেষ করছি যে কথা বলে, গোটা ভোকেশনাল সমাজকে বলবো তৈরি হয়ে যান। যা ইমপ্লিমেন্টের আভাস আমাদের সঙ্গে বলা হচ্ছে আমরা সব ব্যাপারে একমত নই। তার মধ্যে সবচাইতে বৃহত্তর যে ব্যাপারটা আছে যেটা আমাদের 1 নম্বর, সেটা হচ্ছে অবিলম্বে পোস্ট ক্রিয়েশন এবং আমাদেরকে যেটা আমরা বলি স্থায়ীকরণ এবং আমাদের ইপিএফ পে স্লিপ, বেতন নট ভাতা,
আর টুলস অ্যান্ড ইকুইপমেন্ট শ্রেণীকক্ষে দ্রুত প্রদান, নৈশপরীদের ISMS পোর্টালে নাম নথিভুক্তকরণ, মাস পয়লা বেতন, নৈশপরীদের সামাজিক সুরক্ষা প্রদান এবং একটা যোগ্যতা সম্পন্ন, যেভাবে একটা ছেলে কাজ করছে 16 ঘন্টা, উপযুক্ত পারিশ্রমিক, যা লেবার অ্যাক্ট অনুযায়ী যা নিয়ম কানুন আছে সেইভাবে পালন করা। এই কাজটা যদি আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে না করেন, তাহলে আগামী জুন মাসে আমাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমস্ত ভোকেশনাল সমাজকে বলবো ঐক্যবদ্ধ হয়ে তৈরি হয়ে যান, কোনো দালালের খপ্পরে না পড়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে একদম রেডি হয়ে যান। কারিগরি দপ্তরের সামনে বসে আমরা অনির্দিষ্টকাল আন্দোলনের মধ্য দিয়ে ন্যায্য দাবি আদায় করব, একদিকে রাস্তায় নেমে আন্দোলন করে, আরেকদিকে আলোচনা, আরেকদিকে কোর্টে। আমি তাই বলবো, ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে সোমেন তালুকদারের নেতৃত্বে যে কোর্ট যেটা চলছে কাজ, আর এবং আমাদের নেতৃত্বে যেটা চলছে আন্দোলনের কাজ, একযোগে সক্রিয়ভাবে এটা চালু থাকবে। মেডিকেল টিচারদের বলবো, আপনারা কেউ ঘাবড়াবেন না। আপনারা আমাদের যে সমস্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে যে প্রয়াসে আপনারা চালু করেছেন, সেটাকে আপনারা দ্রুত এগিয়ে যাবেন। আমরা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করব। আমরা দ্রুত কাউন্সিলেও দেখা করব, দেখা করে আপনাদেরকে আমরা পুরো বিষয়টা জানিয়ে দেব। এই কথা সবলকে বলে আমি যদি কোনো কথা বলতে গিয়ে কোনো কথা আপনাদের প্রতি আমার কোনো অবিচার হয়, বা আমি কোনো কথা যদি ভুল ত্রুটি করে ফেলি, তাহলে আপনাদের কাছে মার্জনা চাইছি। মনে রাখবেন, এই লড়াইটাই হচ্ছে আমাদের কিন্তু সকলের শেষ লড়াই। এই লড়াই জিততেই হবে, অলরেডি জিতে আছি আমরা। ধন্যবাদ।